নির্দেশনা দিয়েছে 5 থেকে শুরু করবো। আজকে কোরআন তেলাওয়াত শুরু করলাম 5-এ এবং 7-এ শুরু করছি। তো এইভাবেই ক্লাসটা চলতে থাকবে। আমরা সময়ের মূল্যটা দিব, সময়ের মূল্যটা জেনেই আমরা করব ইনশাআল্লাহ। যারা দেরিতে আসবে তারা একটু তাদের দেরি হয়ে যাবে, এর জন্য আমরা দায়ী নই, আমরা কেউই এর জন্য দায়ী নই, ঠিক আছে? তো আরবি হোমিও রিসার্চ একাডেমি, অহরায়ের ইলাবোরেশন হচ্ছে আরবি হোমিও রিসার্চ একাডেমি 3, অর্থাৎ আগে 2টা গ্রুপ আমার আছে, 1, 2 এবং 3, এটা 3য় বর্ষ। তো উপস্থিত সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা আর্নিকা মন্টানা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি মেডিসিন, যেটি গতদিন আলোচিত হয়েছিল। সেখানে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম এক নজরে একটু দেখে নিব। আর্নিকার নাম, উৎস, এটি প্রুভার কে, কাতরতা, শীত কাতর। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার মেট্রিমেডিকা পিউরা গ্রন্থে কত কত সালে কতগুলা লক্ষণ সংযুক্ত করেছিলেন সে বিষয়টা এখানে রয়েছে। ক্রিয়াস্থল, উপযোগিতা, উৎসভিত্তিক আলোচনা। এই ঔষধটি যে উৎস থেকে আবিষ্কৃত হয়েছে, সেই উৎসে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা আমাদের রোগীর মধ্যে কি কি পায় সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। নামকরণের সার্থকতা হয়েছে, কারণ আলোচনা হয়েছে এবং মানসিক লক্ষণগুলোও আলোচনা হয়েছে। তো আজকে আমার মনিটর কি দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। জি স্যার, দেখতে পাচ্ছি তো স্যার, আমরা দেখতে পাচ্ছি। এবার আসছে। আচ্ছা আচ্ছা, এখন দেখা যাচ্ছে। হয়তো ওই সময় দেখা যাচ্ছিল না, ওই সময় তো স্টার্ট করিনি, দেখা যাচ্ছে। মানসিক লক্ষণ গতদিন আলোচনা করেছি, আজকে সার্বদেহিক লক্ষণ আলোচনা হবে। তো প্রিয় উপস্থিতি, আর্নিকা মন্টানার 2য় পর্ব এবং শেষ পর্ব আলোচনা হচ্ছে। গত পর্বে রেকর্ড এবং নোটগুলো দিয়ে দেওয়া হয়েছে, আজকেও আলোচনা শেষে এগুলো দিয়ে দেওয়া হবে। সার্বদেহিক লক্ষণ পূর্বেই বলা হয়েছে। আমাদের প্রত্যেকটা ক্লাসের দিকেই মনোযোগ দিলে যে বিষয়টা সবার আগে আলোচনা থাকবে সেটি হলো লক্ষণ, লক্ষণের গুরুত্ব। নবীন হোমিওপ্যাথরা ভুল কোথায় করে এই লক্ষণের গুরুত্ব দিতে গিয়ে? সিমটম ইভ্যালুয়েশন, যদি লক্ষণের গুরুত্ব না দিতে পারেন, লক্ষণের গুরুত্বটা না ধরা যায়, তাহলে আমরা সঠিক ঔষধের দিকে যেতে পারবো না। গতদিন বলেছি 10টি আঙ্গিক লক্ষণ প্রায় একটি সার্বদেহিক লক্ষণ, 10টি সার্বদেহিক লক্ষণ প্রায় একটি মানসিক লক্ষণের সমান। এই কথাটি সাধারণ, খুবই কমনলি কথা, কিন্তু কমন কথা। তার অর্থ এই নয় যে এটাই সংবিধান, এটাই সবসময় মানতে হবে, এমন না। এমনও বিষয় আছে যে কোনো আঙ্গিক লক্ষণ, পিকুলিয়ার, অদ্ভুত আঙ্গিক লক্ষণও কিন্তু রোগীর সার্বদেহিক মানসিক লক্ষণের চেয়েও বড় হতে পারে। যেমন আমার ফেসবুকে যারা নিয়মিত চোখ রাখেন, যেমন এই যে কিছু রোগী আছে না দাঁড়াইলে মল ত্যাগ করতে পারে না বা মল ত্যাগ করা কঠিন হয়ে পড়ে। বলতে পারবেন একজনও যে আসলে এটি কোন ওষুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ? স্যার কোষ্ঠিকাম। থ্যাংক ইউ ভেরি মাচ, কোষ্ঠিকাম। ঠিক আছে, পেয়েছি উত্তর, তার মানে সবাই শুনেছেন, অনেকেই জানেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে এই লক্ষণটার গুরুত্ব এত বেশি, কোন বাচ্চা, শিশু ছোটবেলায় যখন সে বসে মলত্যাগ করার তো নিয়ম, সেক্ষেত্রে সেটা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে দেখা গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ঠিকঠাক মলত্যাগ করতে পারছে, তাহলে আমরা ওটা কি ভাববো? অবশ্যই কোষ্ঠিকামের কথাটা আমাদের প্রথমে ভাবতে হবে। এটি কোন ওষুধের লক্ষণ বলেন? স্যার বোঝা যায় না এই কথাটা, স্যার কি বলছেন? না দাঁড়িয়ে স্যার, প্রশ্নটা আবার বলেন। না করলে, মানে না দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না, দাঁড়ালেই সহজভাবে আরামদায়ক ভাবে অনেকটা প্রস্রাব করতে পারে, বরং বসে প্রস্রাব করলে তার কষ্ট হয়। সেটা কোন ওষুধের রোগী? সাপেরিলাতে আছে স্যার, তারপরে নিবে। আচ্ছা আচ্ছা, স্পেশালি এই
ঔষধটা লক্ষণ হলো সারসাপিরিল ঔষধের, স্পেশালি সারসাপিরিল ঔষধের লক্ষণ স্পেশালি। আরো অন্যান্য রেপার্টরিতে দুই একটা ওষুধ থাকতে পারে, তবে সারসাপিরিল ইজ দা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেমেডি ইন ফেভার অফ দিস সিমটম। তো যাই হোক, যে কথাটি বলছিলাম, এই যে অদ্ভুত অসাধারণ লক্ষণ, কোন লক্ষণে গুরুত্ব দেব, এটি তো একটি লক্ষণ। আবার রোগী এসে বলল যে শরীর জ্বালা পোড়া, কোথায়? সেটা হতে পারে তার পায়ের তলায় জ্বালা, প্রচন্ড জ্বালা পোড়া। এবার জ্বালা পোড়া হলে তো ঠান্ডায় উপশম হবে। যদি বলা হয় যে আপনি কিভাবে আরাম পান, বলতে আমি যখন গরম পানি ঢালি তখন জ্বালা পোড়াটা খুবই ভালো লাগে। সেটা বুকে হতে পারে, পেটে হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, যে কোনো একটা অর্গানেও যদি হয়, সেটা তো একটা পার্টিকুলার সিমটম হলো। তাহলে এই গুরুত্ব আমরা দিতে চাই না। মানে কোন ক্ষেত্রে আমরা এর গুরুত্ব বেশি দেবো সেই বিষয়টা নেই, কিন্তু এখন এই একটু আমি নোট দিচ্ছি। সেটা কোন ওষুধ? জ্বালা পোড়া, উত্তাপে উপশম, সেটা কোন ওষুধের রোগী? স্যার একটি আর্সেনিক মাত্র মেডিসিন, অদ্ভুত অসাধারণ। ইয়েস, থ্যাংক ইউ। আর্সেনিক অ্যালবাম অনেকেই জানেন, কিন্তু অনেকেই হয়তো বলছেন না। যাই হোক, আর্সেনিক অ্যালবাম এটি একটি অদ্ভুত অসাধারণ লক্ষণ। আমার ফেসবুক পেজটা অদ্ভুত অসাধারণ লক্ষণ দিয়ে ভরা। আপনারা ওখানে খেয়াল করবেন, আমি অবশ্য লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে ফলো দিলেই নিয়মিত আপডেট পেয়ে যাবেন। তো যদি বলা হয় যে কোন ওষুধের রোগীর নরম তুলতুলে বিছানা, তারপরেও রোগী বলে যে বিছানা এত শক্ত মনে হচ্ছে কেন, এটা কোন ওষুধের রোগী? আর্নিকা মন্ত্রণা। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে, তাহলে এই লক্ষণটা দেখে আমার তো পুরো ওষুধের শত শত লক্ষণ মনে রাখার কোনো দরকার নাই, দরকার নাই তো। তাহলে আমাদের লক্ষণটা চিন্তা হবে। এগুলো হলো অদ্ভুত অসাধারণ লক্ষণ, সবার আগে, সবার শীর্ষে। এইভাবে আমরা আজকে যে আলোচনাটি করছি সেটা হলো সার্বদৈহিক লক্ষণ। এর আগে আর্নিকার মানসিক লক্ষণটি কিন্তু আলোচনা করা হয়েছে। তো সার্বদৈহিক লক্ষণের প্রথম যে পয়েন্টটি, সেটি হলো আঘাতজনিত উপসর্গ বা লক্ষণ। আঘাতজনিত উপসর্গ বা লক্ষণ, কোনো কারণে আঘাত লাগলে, যেমন ধাক্কা লাগা, পড়ে যাওয়া, মোচড় লাগা, বা মচকে যাওয়া, ছেঁচে যাওয়া। ছেঁচে যাওয়া কেমন? হয়তো আপনি কাজ করছেন, কোনো কিছু আপনার হাতের পুর পড়ে গেল। মেয়েরা কাজ করতে শিলপাটা আছে, হাতের পুর একটু হাত আঙ্গুলে লাগলো, শিলপাটা কাজ করতে, কেউ ঢেকিতে ধান আনতে গিয়ে লাগলো, কিংবা যে কোনো হাতুড়ের বাড়ি লাগলো, এই যে ছেঁচে যাওয়া। কিংবা আপনার দরজার যে কবজা যে জায়গায় থাকে, বন্ধ করার সময় ওই চিপায় যখন হাত লেগে ছেঁচে গেল, এই যে ছেঁচে যাওয়া। এই ক্ষেত্রেও যে কোনো ধরনের আঘাতে যদি টাটানি ব্যথা, থেতলানো ব্যথা বা ছেঁচা বোধটি থাকে, তবে এই আর্নিকাটাই প্রথমে মাথায় আনতে হবে। প্রথমে আঘাতজনিত কিন্তু অনেক ওষুধ রয়েছে, তার মধ্যে সবার শীর্ষে মুকুট পরে থাকে হলো এই আর্নিকা। কারণ আমরা জানি আঘাত লাগার ওষুধ আছে, আর্নিকা, লিডাম্পাল। কাইন্ডলি আপনি যারা আনমিউট আছে, মিউট করুন প্লিজ, মিউট করুন এবং ভিডিও থাকলে অফ করে দিন। আর্নিকা, লিডাম, হাইপেরিকাম, রুটা, স্টাফিসেগ্রিয়া, তারপর ক্যালেন্ডুলা, এরকম আরো অনেক, ক্যালকেরিয়া, অনেক ওষুধ রয়েছে। কিন্তু আঘাত এবং আঘাত পরবর্তী যে রাস্টক্স, তার মধ্যে আঘাত কিন্তু সবার শীর্ষে, কথাটা মাথায় রাখতেই হচ্ছে আমাদের। স্থানটা হয়তো ছিঁড়ে গেছে, থেতলে গেছে, অথবা জোরে চাপ লেগে গেছে, কিংবা যাই হোক না কেন, যদি ওই রকম টাটানি এবং আড়ষ্টবোধ এবং স্পর্শকাতরতা বর্তমান থাকে, তবে আর্নিকাই একমাত্র ওষুধ। খুব খেয়াল করে শুনবেন। আরেকটু পরিষ্কার ভাবে বলতে গেলে বলতে হয় আঘাত বা ট্রমা। ট্রমা শব্দের অর্থ আঘাত। তা যে ধরনেরই হোক না কেন, তার ফলশ্রুতিতে যাই ঘটুক না কেন, দেখেন প্রত্যেকটা লাইন খেয়াল করেন, আঘাত তা যে ধরনেরই হোক না কেন, তার ফলশ্রুতিতে মানে তার ফলে যাই ঘটুক না কেন, অথবা সাম্প্রতিক কালে বা সুদূর অতীতেই ঘটুক না কেন, আর্নিকা সবার পূর্বে ভাবনা আসতেই হবে। কয়টা পয়েন্ট এখানে? আঘাতটা যে ধরনের হোক, আঘাতের ফলে যাই ঘটুক, আর আঘাতটা যতদিন পূর্বেই হোক না কেন। 3টি পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। তাহলে প্রথমে আর্নিকার কথা ভাবতে হবে। আমি বলছি না যে আর্নিকাই ওই সময় দিতে হবে, আর্নিকার কথা প্রথমে মাথায় আনতে হবে। মহাত্মা হ্যানিম্যান বলেন, আর্নিকা ঔষধ কেবলমাত্র আঘাত বা পতনজনিত বেদনাদায়ক অবস্থায় উপকারিতা নয়,
বন্দুকের গুলি বা ভোঁতা অস্ত্রের আঘাতের দরুন, দাঁত তোলার পর বা কোনো অস্ত্রোপচারের পর কিংবা হাড় ভাঙার পর, শল্য চিকিৎসায় জোড়া লাগাবার পর, শল্য চিকিৎসা মানে অপারেশন করার পর যে জোড়া লাগে, তারপরে দেহের অনুভূতিশীল অংশে যে চাপ পড়ে, তারও প্রতিকার অর্থে আর্নিকা মহা ঔষধ। তার মানে আর্নিকা টপ টু বটম, আউটার টু ইনার বা ইনার টু আউটার, সকল ক্ষেত্রেই এর পদচারণা আছে। কোন অঙ্গে অতিরিক্ত পরিশ্রমের কারণে ব্যথা হলে এটি প্রযোজ্য। যেমন স্ত্রী সহবাসের ফলে জরায়ু থেকে রক্তক্ষরণ হলে এই এই ওষুধটির কথাও ভাবতে পারি, কারণ ওখানেও তো এক ধরনের আঘাত, যে নারীদের আমরা অনেক সময় ন্যাট্রামিউর, সিপিয়া, হ্যাঁ এই ওষুধের কথা ভাবি। ক্রিওজোট আছে, 3টি মূল মেডিসিন আপনাদের কৈশান আফটার, দ্যাট ইজ স্ত্রী সহবাসের পরে স্ত্রীদের জরায়ু দিয়ে যখন রক্তক্ষরণ হয়, যখন ব্যথা লাগে প্রচন্ড এবং রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে 3টি মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ, ন্যাট্রামিউর, সিপিয়া এবং ক্রিওজোট। কিন্তু আঘাতজনিত হলে, রক্তক্ষরণ হলে প্রথমে কিন্তু আমাদের আর্নিকার কথা ভাবতে হবে। আর সিপিয়া, ন্যাট্রামের ওটা কখন ভাববো, এটা তো একটা প্রশ্ন। তাহলে ওটা কখন ভাববো? ওটা হলো কনস্টিটিউশনাল রেমেডি। আর্নিকার কারণ, আর্নিকার লাগবে কারণ, অ্যাকিউট কজ বা এক্সাইটিং কজ। আর ন্যাট্রামিউর, সিপিয়া, ক্রিওজোট ওগুলার কনস্টিটিউশনাল একটা ব্যাপার আছে ওখানে। মানসিক লক্ষণগুলো ওই ওষুধের সঙ্গে জড়িত হয়ে থাকতে তখন, কিংবা আর্নিকা দেওয়ার পরে যদি কোনো ইমপ্রুভমেন্ট না আসে, সেক্ষেত্রে আমরা ওই ওষুধের গুলার কথা ভাবতে পারি। অনুভূতিশীল গর্ভবতী মহিলা, মানে খুব ভেরি ওভার সেন্সিটিভ যারা আছে, যারা তলপেরি স্পর্শকাতর ব্যথা বোধ করে, গর্ভস্থ শিশুর নড়াচড়ায় ভয়ানক কষ্ট বোধ করে, তাদের ক্ষেত্রে আর্নিকা পরম বান্ধব হিসেবে কাজ করতে পারে। ওই যে আঘাতজনিত, বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করছে, লাথি দিচ্ছে, হয়তো মাথা দিয়ে ঠোকা দিচ্ছে, তার ব্যথা লাগছে, কষ্ট লাগছে, সেই কারণে তার ভিতরে সে যদি আর্নিকার কিছু কনস্টিটিউশন পায়, তাহলে আর্নিকার সিমটম গুলো তার ভিতরে গ্রো করবে। তখন তার পেটে হাত দেওয়া যাবে না, স্পর্শকাতর হবে, ফাঁকে থাকতে বলবে, দূরে থাকতে বলবে আশপাশের মানুষকে। ওই যে স্পর্শকাতরতা এবং অস্থিরতা দেখাবে। অস্থিরতা এবং স্পর্শকাতরতা একই সাথে কেবল আর্নিকাতেই পাওয়া যায়। তখন খুবই কষ্টবোধ করলে তখন আর্নিকার কথাটা আমরা ভাববো। বুকে, পিঠে, পেটে, হৃৎপিণ্ডে, অ্যাপেন্ডিক্সে ক্ষতবোধ ব্যথা, সোরনেস, ব্রুইস্ট পেইন, যেটা ক্ষতবোধ ব্যথা আর কি, ব্যথায় সে কাতর হয়, কাউকে স্পর্শ বা করতে বা কাছে আসতে দেয় না, এখানেও প্রায় আর্নিকার ক্ষেত্র প্রস্তুত হয়। অনেক সময় অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে আর্নিকার ক্ষেত্রগুলা চলে আসে। বলা আছে রোগজনিত বা আঘাতজনিত ব্যথা যদি থাকে, থেতলে যাওয়ার মতো ব্যথা, তাহলে আর্নিকার কথা ভাববো। এখানে সেখানে স্পর্শকাতরতা থাকবে। লক্ষণ সমষ্টি কিন্তু আমাদের মূল কথা। হস্তমৈথুনের কারণে সংশ্লিষ্ট অঙ্গের ব্যথা, ওই যে একাঙ্গিন কোনো অঙ্গ পরিচালনা বেশি পরিচালনা করবার কারণে যদি ওই অঙ্গে ব্যথা হয় কিংবা কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে কিন্তু আমরা আর্নিকার কথা ভাববো। সেই ক্ষেত্রে মাস্টারবেশনের কারণে সংশ্লিষ্ট অঙ্গে ব্যথা বা প্রদাহ কিংবা যে কোনো ধরনের কাজে যে কোনো অঙ্গে ব্যথা হলে আর্নিকা খুব ফলদায়ক। যেমন আপনি কখনো কাজ করেন না, তেমন বাড়িতে চাকরি করেন, জব করেন কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যস্ত থাকেন, হঠাৎ করে বাড়িতে হয়তো একটা জায়গায় রাজমিস্ত্রি আসবে, ছোট্ট একটা কাজ করতে হবে, 8-10টা ইট ভাঙতে হবে। এর জন্য তো আলাদা মিস্ত্রি আনার দরকার নেই, পাশের বাড়ি থেকে হাতুড়ি এনে আপনি নিজে নিজে আস্তে 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 ইটগুলো ভাঙলেন। আপনার কখনো অভ্যাস নাই, তখন আপনার ওই হাতে ব্যথা হতে পারে, সেক্ষেত্রে আর্নিকার ক্ষেত্রটা আসবে। কিংবা কাপড় কাচলেন একদিন, কাপড় কাচতে হঠাৎ করে একদিন, অনেকদিন পর কাপড় কাচতে গিয়ে, অনেক কাপড় কাচতে গিয়ে শরীর ব্যথা হলো, আর্নিকার ক্ষেত্র আসবে। মাঠে কাজ করেছেন প্রচন্ড, যে হাত দিয়ে কাজ করেছেন কিংবা যে পা বেশি ব্যবহার করেছেন সে পায়ে ব্যথা হলো, সেক্ষেত্রে আর্নিকার ক্ষেত্রগুলো আসবে। আর যে অঙ্গগুলা বেশি সঞ্চালনা করেছেন সেই অঙ্গের ব্যথা হলে সেটা আর্নিকার ক্ষেত্র আসে। ক্ষুধা থাকে কিন্তু খাদ্য অরুচি, এটা একটা অদ্ভুত লক্ষণ। ক্ষুধা আছে অথচ খাদ্য অরুচি। ক্ষুধা থাকলে খাবার খাবে, এটাই স্বাভাবিক, কিন্তু ক্ষুধা থাকলে খাদ্য অরুচি।
অচৈতন্য অবস্থায় প্রশ্নের উত্তর শেষ করে, আবার তন্দ্রাচ্ছন্ন বা অচৈতন্য হয়ে পড়ে। অর্থাৎ কোনো প্রশ্ন সে হয়তো অচৈতন্য অবস্থায় আছে বা কনসাস, সেমি কনসাস, অচেতন বা অর্ধ অচেতন অবস্থায় যদি থাকে, তাকে কোনো প্রশ্ন করা হলো, হ্যাঁ কেমন লাগছে, বলবে ভালো আছি, সঠিক যে উত্তর সেটা দিয়ে আবার সে হয়তো অর্ধ অচেতন হয়ে যাবে বা অচেতন হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আর্নিকা। মল ভান্ডার বলে পূর্ণ থাকলে মল ত্যাগ হয় না, এটা অসাধারণ একটি লক্ষণ। মল ভান্ডার মলে পূর্ণ আছে অথচ মল ত্যাগ হয় না। আর্নিকা রক্ত এবং রক্তনালীর, বিশেষ করে রক্তনালীর ক্যাপিলারিসের উপরে বিশেষ ক্রিয়া আছে। ক্যাপিলারিটা কি? ক্যাপিলারি হলো রক্ত জালিকা, অর্থাৎ আমাদের শরীরের ভেতরে যে দুইটি রাস্তা দিয়ে, পথ দিয়ে রক্ত চলাচল করে, তার মধ্যে একটি হলো আর্টারি বা ধমনী, ভেইন বা শিরা। আর্টারি দিয়ে সবসময় বিশুদ্ধ লাল টকটকে রক্ত প্রবাহিত হয় হার্ট থেকে, বাম পাশে হার্ট দিয়ে আর্টারি দিয়ে রক্ত সেলের শেষ মাথা পর্যন্ত নিয়ে যায়। এবং কি নিয়ে যায়? নিয়ে যায় খাদ্য, পুষ্টি, শরীরকে সুস্থ রাখবার মতো যে উপাদানগুলো আছে, অক্সিজেন, খাদ্য, পুষ্টি, অক্সিজেন, এগুলো নিয়ে সেল পর্যন্ত পৌঁছে দেয়। এবং ওই সেলের ভিতর থেকে আবার যে সমস্ত দূষিত জিনিস, যে সমস্ত উচ্ছিষ্ট জিনিস যেগুলো শরীরের প্রয়োজন নাই, এবং কার্বন ডাই অক্সাইড, সেগুলো আবার আরেকটা রাস্তা, সেটা হলো ভেইন বা শিরা, দূষিত রক্ত, কালচে রক্ত, সেগুলো আবার ঠিক ডান পাশ দিয়ে হার্টের ভিতরে প্রবেশ করে ফুসফুসে গিয়ে সেগুলো আবার শ্বাস প্রশ্বাস কার্য পরিচালনার মাধ্যমে আবার বিশুদ্ধ হয়ে আবার বাম হার্টের দিকে চলে আসে। অর্থাৎ যাই হলো অক্সিজেনেটেড ব্লাড এবং আর্টারি দিয়ে এবং ভেইন দিয়ে ফেরত আসছে আবার ডিঅক্সিজেনেটেড, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা। তো এই যে ভেইন এবং আর্টারির মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে, একটা মধ্যস্থতা করে হল এই ক্যাপিলারিস গুলা, চিকন চিকন জালিকার মতো রক্তনালী। এই রক্তনালী, এই ক্যাপিলারিসের উপর আর্নিকার ক্ষেত্রটা খুবই মজবুত, খুবই স্ট্রং। কারো যদি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, স্ট্রোক হয়, যেটা গতদিনে বলেছি সিভিএ, সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলা হয়, সেটা হলে কি হয়? এই রক্ত জালিকাগুলো, দেয়ালগুলো পাতলা হয়ে যায়, ফেটে গিয়ে সেখানে যদি রক্তপাত হয়, মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হয়, তাহলে অনেক টিস্যুগুলো আক্রান্ত হয়। কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্সের চেয়ে হোমিওপ্যাথির এই সংশ্লিষ্ট ওষুধগুলা এত বেশি কার্যকারী, যেটা বাস্তবে না দেখলে তার প্রমাণ বিশ্বাস হতে চায় না। স্ট্রোক করেছে, আপনি নিশ্চিত হয়েছেন যে তার মস্তিষ্ক রক্তক্ষরণ হয়েছে, সেটা তো আসলে নিশ্চিত হতে হবে এমআরআই কিংবা প্যাথোলজিক্যাল কোনো টার্মের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আপনি আর্নিকা প্রয়োগ করলে এর চমৎকার রেজাল্ট পাওয়া যায়। কারণ এরপরেই আসছি, কারণটা কি? এতে রক্তহীনতা হয়। আর্নিকার রক্ত পুনঃ শোষণ করে নেবার ক্ষমতা আছে, এই জন্য আর্নিকা থ্রম্বোসিসেরও মহা ঔষধ হিসেবে অগ্রগণ্য হতে পারে। শিরা উপশিরায় রক্ত জমা বা রক্তস্রাব বা কালশিরা পড়ে যায়, তার মানে যখন সেই রক্তগুলা টিস্যুতে চলে যায়, তখন আর্নিকা কি করে? ভাইটাল ফোর্স, আমরা ওষুধ কাকে দেই? এই যে এখানে একটা ভাইটাল ফোর্সের একটা ফ্যাক্টর আসবে, তাহলে কি আর্নিকা ওখানে রক্তগুলো শুষে নেয়? না, তা তো নেয় না। তাহলে কি করে? হোমিওপ্যাথি একটি প্রকৃতি নির্ভর চিকিৎসা ব্যবস্থা, এখানে প্রকৃতির নিয়ম ফলো করে সবসময় কাজ হয়। আমরা মেটেরিমেডিক ওষুধ কিভাবে পেয়েছি? মেটেরিমেডিক ওষুধ পেয়েছি, ধরে নেন বেলেডোনা ওষুধটা সুস্থ মানুষকে সেবন করানো হয়েছে ঘন ঘন, করানোর ফলে তার ভিতরে কিছু লক্ষণ ক্রিয়েট হয়েছে, কষ্টকর লক্ষণ দেখা দিয়েছে তার শরীর এবং মনে। এবং এটা আরো অসংখ্য নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, এদের মধ্যেও সেবন করা হয়েছে। প্লিজ, কার যেন আনমিউট হয়েছে, প্লিজ একটু মিউট করেন।
কারণ আমার কথাগুলো না হলে অন্যরা শুনতে পাবে না। এই যে মাঝখানে ব্রেক হলে ফ্লোটা আসলে নষ্ট হয়ে যায়, একটু আপনারা খেয়াল রাখবেন যেন আপনাদেরটা আনমিউট না হয়ে যায় প্লিজ। তাহলে বেলেডোনা আমি সেবন করালাম 100 জনের মধ্যে, সবার মধ্যে কমন কিছু লক্ষণ দেখা দিবে। ওই কমন লক্ষণ, ওই লক্ষণগুলা কমন আনকমন সব লক্ষণগুলা যে পুস্তকে লেখা হয়েছে সেই লক্ষণগুলাই মেটে রেমেডিকা, এবং ওই ওষুধ পরে ওখান থেকেই নোট আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। এবং এগুলা আমরা এখন পড়বো, বুঝবো, বুঝে মস্তিষ্কের ব্যাকআপে সেট আপ করবো, মস্তিষ্কে সেট আপ করে নিব। এটা আমরা আমার মেমোরিতে কেন নেব? কারণ আমার ওষুধ প্রুভিং করার ফলে যে তথ্যগুলো এসেছে সেটা নির্ভুল সত্য, একদম নির্ভুল সত্য। সত্য তো সত্যই, আবার নির্ভুল কি, তাই না? যাই হোক, নিরেট সত্য। এগুলা রেখেছি এই জন্য আমার কাছে যখন রোগী আসবে, রোগী বলবে চোখ মুখ লাল, আমি দেখেই বুঝতেছি জ্বর আসছে যাচ্ছে চলে যাচ্ছে, ব্যথা আসছে চলে যাচ্ছে, পেইন অ্যাপিয়ার এন্ড ডিসঅ্যাপিয়ার, প্রচন্ড জ্বর। তার মানে কি, আরো অন্যান্য যে অনুসর্গ উপসর্গগুলো আছে, তার মানে আমি পড়েছি এটা কিসের লক্ষণ, এই রোগীটা কিসের, আমার চেম্বারে কি ঢুকলো, আমার চেম্বারে ঢুকেছে বেলেডোনা। ওই যে চোখ মুখ লাল, প্রচন্ড জ্বর, এবং তার মুখের কিছু কথা শুনে সে আমার চেম্বারে বেলেডোনা ঢুকলো, কোন মানুষের নাম না, বেলেডোনা ঢুকলো। আমি কি করে বুঝলাম? ওই যে ওষুধ প্রুভিং করে সত্য কথাগুলো, সুপ্রতিষ্ঠিত প্রমাণিত কথাগুলো মেট্রেমেটাকে লেখা ছিল, যেটা আমি আজকে যে আপনাদের স্লাইডে দেখাচ্ছি, সেটা আমার ব্যাকআপে আছে। এবার মিলে গেলে আমি বেলেডোনা দিলাম, সেরে গেল। এর চেয়ে প্রকৃতি নির্ভর, এর চেয়ে সত্য সুপ্রতিষ্ঠিত প্রমাণিত কোন চিকিৎসা ব্যবস্থা পৃথিবীতে আজও আসেনি। আর্নিকা ইজ ওয়ান অফ দেম। আর্নিকা তাদের মধ্যে একটি ওষুধ, যে ওষুধই হোক সেই। তাহলে আর্নিকা তাহলে কি রক্ত শোষণ করে? না, আর্নিকা তো করে না। আর্নিকা কে কে করাবে? ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্স বলছে আমাকে আর্নিকা দাও। এই যে তোমার ক্যাপিলারিস ফেটে গেছে, এখানে রক্ত মস্তিষ্কে ছড়িয়ে পড়ছে, যত ছড়িয়ে যাবে তত এই টিস্যুগুলো নষ্ট হয়ে যাবে। টিস্যুগুলো নষ্ট, যে জায়গাগুলো নষ্ট হবে, হয়তো আঙ্গুলের যে জায়গা সুইচ, সহজভাবে বলে মস্তিষ্কে বিভিন্ন সুইচ আছে। আমার প্রত্যেকটা আঙ্গুলের, প্রত্যেকটা হাতের, প্রত্যেকটা অর্গানের, চোখের ডান চোখ বাম চোখ সব জায়গার সুইচ আছে। ওইখানে ওই সুইচ গুলো নষ্ট হয়ে যায়, দ্যাট ইজ ওই জায়গার টিস্যু যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই আঙ্গুল, যেমন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা আমার কাজ করছে না, অবশ হয়ে যাচ্ছে, বা একদম কাজই করছে না, তার মানে মস্তিষ্কের ওই জায়গার সুইচটা নষ্ট হয়ে গেছে, খুব সহজ ভাষায় যেটা। ঠিক তেমনি আমার ডান চোখ কাজ করছে না, তার মানে ওই জায়গার ডান চোখের যে সুইচটা, সেই জায়গাটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে ভাইটাল ফোর্স সেই সিগন্যালটা দেওয়ার কারণে আমি তাকে এই ওষুধটা সেবন করালে যেভাবে আর্টারি ভেইন গুলা ওগুলাকে ছড়িয়ে দিয়েছিল, সেভাবে তারা শোষণ করে নেবার মতো, শরীরের কোনো ক্ষতি না করে, সাইড ইফেক্ট না করে, যতটুকু ন্যূনতম রাখা যায় সেটুকু সাইড ইফেক্ট যদি না করার সুযোগ থাকে, সেটুকু না করেই আপনার রক্তগুলো যেভাবে শোষণ করা যায় সেভাবে শোষণ করে নেবে। কারণ হোমিওপ্যাথির অনেক বিষয় এখন মডার্ন মেডিকেল সায়েন্স প্রমাণ করতে পারেনি, সেটা তাদের ব্যর্থতা। এটা হ্যানিম্যান বা হোমিওপ্যাথির ব্যর্থতা না, কারণ আবিষ্কারক আবিষ্কার করবে, নতুন কিছু উদ্ভাবন করবে, এটা যেটা যদি সত্য প্রমাণিত হয়, বারবার সংগঠিত একই রেজাল্ট আসে, সেটা কিভাবে ঘটলো, কেন ঘটলো, সেটা প্রমাণ করার দায়িত্ব বিজ্ঞানের। এটা ওই আবিষ্কারকের দায়িত্ব না, দায়িত্বটা হলো বিজ্ঞানের। ডেফিনেটলি হ্যানিম্যান স্যার যেটা আবিষ্কার করেছেন সেটা সত্য সুপ্রতিষ্ঠিত, সেটা প্রমাণ বিজ্ঞান করতে পারেনি, সেটা বিজ্ঞানের ব্যর্থতা। কিন্তু প্রমাণ করতে পারেনি বলে যেটা মিথ্যা হয়ে যাবে তা তো না। যাই হোক, তাহলে আমরা যদি নিশ্চিত হতে পারি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, সেক্ষেত্রে আমরা আর্নিকা ব্যবহার করতে পারি। সেটা যতদিন পরেই হোক, তবে যত দ্রুত করা যাবে ততই সেই রোগীর জন্য ইমপ্রুভ হবে। অসংখ্য রোগীকে সেই ব্যাপারে আমার নিজের হাতে প্রমাণ পেয়েছি ইনশাআল্লাহ। এই যে আর্নিকা রক্ত পুনঃ শোষণ করে নেবার ক্ষমতা আছে, খুব চমৎকার একটি লাইন। এজন্য আর্নিকা থ্রম্বোসিসের মহা ওষুধ হিসেবে অগ্রগণ্য হতে পারে। শিরা উপশিরায় রক্ত জমা বা রক্তস্রাব এবং কালশিরে পড়ে যায়। দেখবেন কোথাও কালশিরা, ওই যে এসিমোসিস বা ক্যাপিলারিস যখন হয়ে যায়, তখন ওই জায়গা দিয়ে রক্ত জালিকাতো হালকা, তখন ওই জায়গায় কালশিরা কালো কালো হয়ে যায়। আপনার কোথাও আঘাত লাগলো চোখের নিচে, আপনি গাড়ি থেকে, হুন্ডা থেকে পড়ে গেলেন, বাইক থেকে, সেখানে যে কালশিরা পড়ে যায়, আপনি মডার্ন মেডিকেল সায়েন্সের ওষুধগুলো দিয়ে ওই জায়গা কিন্তু ওইভাবে রিমুভ করতে পারবেন না। কিন্তু আর্নিকা দিলে চমৎকার ভাবে আপনার ওই জায়গা একদম যদি একদম টিস্যুগুলো ডেস্ট্রয় হয়ে না যায়,
তাহলে পারে সেটা একদম আগের অবস্থায় ফিরে আনা সম্ভব। এবার পরের পয়েন্টে, গুরুতর অসুস্থ অবস্থায় পা খুব শীতল হয় যদিও মুখ এবং মুখমণ্ডল উত্তপ্ত থাকে, কিংবা মাথা এবং মুখমণ্ডল গরম কিন্তু শরীরের অন্যান্য অংশ শীতল থাকে। মুখের স্বাদ, উদ্গার এবং মলে পচা ডিমের মতো দুর্গন্ধ কিন্তু মুখে দুর্গন্ধ। মুখের স্বাদ, উদ্গার বা ঢেকুর এবং মলে পচা ডিমের মতো দুর্গন্ধ থাকে, কিন্তু মুখে পচা ডিমের দুর্গন্ধ না, মুখে শুধু দুর্গন্ধ থাকে। কাশি এবং কাশির পূর্বে রোগী কেঁদে ওঠে, বিশেষ করে শিশুরা। কাশি এবং কাশির পূর্বে রোগী কেঁদে ওঠে, বিশেষ করে শিশুরা। এই ছোট ছোট লক্ষণগুলা কিন্তু আমাদের আলাদা নোট নিতে হবে, এগুলা কিন্তু সহজে মনে রাখা কঠিন। খাদ্য ইচ্ছা, টক পছন্দ করে। আমরা জানি কেন রেপার্টরিতে টক পছন্দ করে, বিশেষ করে কি কি, স্পেশালি মনে 3টা ওষুধ আছে, হিপারসাল, কোরিলিয়াম রুব্রাম, আরেকটা কি ভিরেট্রামাল, এই 3টা মনে পড়েছে। কিন্তু আর্নিকা ফার্স্ট গ্রেডে টক পছন্দ করে, এটুকু আপনারা কেন রেপার্টরি যাদের আছে ওখানে নোট নিয়ে নেবেন। মদ, ভিনেগার খেতে খুবই আকাঙ্ক্ষা করে, সন্ধ্যায় তার অস্বাভাবিক ক্ষুধা লাগে। খাদ্যে অনিচ্ছা, দুধ, মাংস, তামাক বা ঝোল খেতে অনিচ্ছা, খেতে চায় না, এরা দুধও খেতে চায় না। পিপাসা, জ্বর ছাড়া ঠান্ডা পানির পিপাসা থাকে। জ্বর ছাড়া, জ্বর আসলে লাগে না, কিন্তু জ্বর ছাড়া অন্য সময় ঠান্ডা পানির পিপাসা থাকে। এখানে যে খাদ্য ইচ্ছা, অনিচ্ছা এবং পিপাসা, এই কথাগুলো বললাম, এই গুরুত্ব অনেক বেশি। ইচ্ছা শক্তির গুরুত্ব কিন্তু অনেক বেশি। এগুলো প্রথম শ্রেণীর গুরুত্ব দেওয়ার মতো লক্ষণ। প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আপনারা এই প্রশ্নটি জিজ্ঞেস করবেন, খাদ্য ইচ্ছা, অনিচ্ছা, অসহ্য এবং পিপাসা, এই কয়েকটি বিষয় আপনার মস্তিষ্কে মানে স্বর্ণাক্ষরের মতো মূল্য দিয়ে লিখে নিন। রেড লাইন সিমটম মানে গোল্ডেন সিমটম, এগুলা প্রত্যেকটা রোগীকে এটা জিজ্ঞেস করবেন, সে রোগীর যে রোগের কথাই বলুক না কেন। আপনি যখন কেস টেকিং করবেন, খাদ্য ইচ্ছা কি কি খেতে পছন্দ করে, মনে রাখবেন প্রত্যেকটা মানুষের পৃথিবীর 5টি স্বাদ সৃষ্টিকর্তা প্রদত্ত জিহ্বাতে, বিশেষ করে ঝাল, টক, মিষ্টি, লবণ, তেতো, মানে পাঞ্জেন্ট থিং, সাওর, সুইটস, সল্ট থিং এবং বিটার টেস্ট, বিটার, তেতো। পাঞ্জেন্ট মানে ঝাল, আপনারা জানেন অর্থগুলা। তাহলে এই 5টি স্বাদের মধ্যে কে কোনটাতে বেশি পছন্দ করে, এটা নিয়ে আরেকদিন ক্লাস করব, এটা ব্যাখ্যা দিতে গেলে পুরো 1 ঘন্টা সময় লেগে যাবে। ঝাল কারা কারা পছন্দ করে, টক কারা পছন্দ করে, মিষ্টি কারা পছন্দ করে, লবণ জাতীয় খাবার কারা পছন্দ করে, তেতো জাতীয় খাবার কারা পছন্দ করে, এগুলা দিয়ে, এবং কারা এই খাবারগুলো অপছন্দ করে, কে কোনটা অপছন্দ করে, কে একটা পছন্দ করে, কে 3টা পছন্দই করে, কে একটাও পছন্দ করে না, কে এই খাবারগুলার কোনটা খেলে অসুবিধা ভোগ করে, পেটে সমস্যা হয়, মাথা ঘোরায়, কোষ্ঠবাধ্যতা হয়, তার ডায়াবেটিক বেড়ে যায়, পায়খানা বেড়ে যায়, ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ইগনোর করার কোন সুযোগ নেই, কোন রোগীতে ইগনোর করবেন না। সকল রোগীতে কেস টেকিং এটা লিখবেন। আমার চেম্বারে যদি কখন আসার সুযোগ হয়, আপনার খাতা চেক করে দেখবেন, রেজিস্ট্রেশন, রোগী রেজিস্টার যেটা আছে, কেস টেকিং খাতা, কোন রোগীতে এটা মিসিং হয়নি। এবং পিপাসা, তৃষ্ণার্ত নাকি তৃষ্ণাহীন, তৃষ্ণাহীন যদি হয় সেক্ষেত্রে মুখ শুকনো থাকে না রসালো থাকে, গুরুত্বপূর্ণ। আবার তৃষ্ণাহীন যদি হয় সেক্ষেত্রে মুখ শুকনো থাকে না রসালো থাকে। এই খাদ্য এবং তৃষ্ণা, এখানে আপনার 15-20টা পলিক্রেস মেডিসিন আপনার বের হয়ে যাবে। আপনি সঠিক একটি ওষুধের দিকে আপনার আঙ্গুল নির্দেশিত হয়ে যাবে। প্রায় তার মাথা ব্যথা থাকুক, পেট ব্যথা থাকুক, ওগুলার গুরুত্ব নাই, নাই বলতে 5% গুরুত্ব গুলা, আর এগুলার গুরুত্ব 80-90%। খুব মনোযোগ দিয়ে এই বিষয়টি ভাববেন এবং নোট নেবেন। ফোড়া, ছোট ছোট একটার পর একটা ফোড়া, যা খুবই স্পর্শকাতর। এই লক্ষণটি কিন্তু অসাধারণ একটি লক্ষণ, এই লক্ষণটি অসাধারণ। কোনটা? ফোড়া, ছোট ছোট একটার পর একটা ফোড়া, এই যে অসাধারণ। একটা ফোড়া উঠছে, ভালো হয়ে গেছে, আবার আরেকটা ফোড়া, ওটা ভালো হয়ে যাচ্ছে, আবার আরেকটা ফোড়া। রোগী এসে তো অস্থির হয়ে, বাবার একটার পর একটা ফোড়া উঠে যাচ্ছে উঠে যাচ্ছে। কিন্তু একসাথে ফোড়া যদি হয়, 2টা 3টা কিংবা 8টা 10টা ছোট ছোট ফোড়া হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সালফার মেডিসিন। নোট দিস পয়েন্ট প্লিজ।
আমার একটা নিজের মতো করে ছন্দ তৈরি করা, আমি তো আসলে কম মনে থাকে, আমার স্মরণ শক্তি অতটা ভালো না। তো মানে আমি মনে রাখার জন্য আমার মনে থাকতো না যে কোনটাতে একটার পর একটা আসে আর কোনটাতে একবারে আসে। এজন্য আমার মতো করে একটা ছন্দ আমি বানিয়ে নিয়েছি, আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। বলবো? জি স্যার, বলেন। স্যার বলেন। ঠিক আছে। মানে সালফার ফিরে আসে না বারবার, সালফার ফিরে আসে না বারবার মানে কি? ফোড়ার ক্ষেত্রে এটা মনে রেখেছি আমি। সালফারটা বারবার, এই ফোড়াটা বারবার ফিরে আসে না, মানে বারবার একটার পর একটা হয় না, সেটা আসে একবারে। সালফার মনে রাখলে আর্নিকাটা মনে থাকবে। এটা আমার মতো করে, ছন্দটা খুব ভালো হয়েছে তা না, কিন্তু আমার ক্ষেত্রে এটা আমি মোটামুটি আমি মানিয়ে নিয়েছি। সালফার ফিরে আসে না বারবার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক রোগী এসে বলবে দুটোই। আর আর্নিকার ফোড়া তো খুবই স্পর্শকাতর, আর্নিকার সবকিছু স্পর্শকাতর। স্পর্শকাতর আমার অনেক ওষুধ আছে, অ্যাপিসমেলে আমরা স্পর্শকাতরতা পাই, হিপার সালফারে পাই স্পর্শকাতরতা। শিশু শিশু রেগে গেলে দম বন্ধ হয়ে যায়, ভেরি ইম্পর্টেন্ট সিমটম। শিশু রেগে গেলে দম বন্ধ হয়ে যায়। নবজাতক শিশু নিঃশ্বাস বন্ধ হলেও এটি কার্যকরী। কেন? আঘাতের ইতিহাস প্রায় থাকে। আচ্ছা বলেন তো, যে আঘাত কোন শিশু যদি নোট নেবেন, এগুলা নোট নোট এগুলা কিন্তু বারবার মাথায় নাও আসতে পারে, তবে ওই মেডিসিন পড়াতে গেলে আসবে। কুইজ, আমি মাঝে মাঝে কুইজ গুলা ধরবো, পূর্ববর্তী ওষুধগুলা কিংবা আগামী ওষুধগুলা। আপনারা অনেকে এখানে ডিএসএস পাস করেছেন, প্র্যাকটিস করছেন অনেকেই। কোন রোগীরা জন্মগ্রহণ করার পরে কোন শিশুদের প্রস্রাব যদি না হয়, সেক্ষেত্রে আমরা কোন মেডিসিনটি ব্যবহার করব? স্যার নাইট্রিক অ্যাসিড। বলেন, আরেকজন বলেন। স্যার Yes, আচ্ছা ফাইন। আচ্ছা, জন্মগ্রহণ করেছে, কতক্ষণের মধ্যে তার প্রস্রাব করাটা জরুরি? সুস্থ বাচ্চার লক্ষণ বলেন তো। জি জি, ইয়েস, প্রাইমারিলি 24 ঘন্টা এবং সেকেন্ডারি 48 ঘন্টার মধ্যে প্রস্রাব করতে হবে। জি, এবং 24 ঘন্টার মধ্যে মলত্যাগ করা জরুরি। এটি যদি না হয়, অনেক অ্যালোপ্যাথি ডক্টররা কি করে, বলে হোমিও ওষুধ খাওয়ান, প্রস্রাব করবে। তো কোনো বাচ্চা প্রস্রাব না করলে অ্যাকোনাইট 1 ডোজই যথেষ্ট সে বাচ্চা প্রস্রাব করবার জন্য, ইনশাল্লাহ। বহুবার প্রমাণিত হয়েছে এই সত্যটি। তাহলে শিশু রেগে গেলে দম বন্ধ হয়ে যাওয়া, নবজাতকের শিশু নিঃশ্বাস বন্ধ হলে এটি কার্যকরী। কেননা মনে করা হয় এটা আঘাতের তার ইতিহাস আছে, এখান থেকে আর্নিকার প্রয়োজনীয়তাটা মনে বোধ হয়। স্বাভাবিক সন্তান প্রসবের পরে অবশ্যই আর্নিকা দিলে অনেক কষ্টের উপশম হয়। যারা নর্মাল ডেলিভারি হয় বিশেষ করে তাদের ক্ষেত্রে অবশ্যই আর্নিকা যদি প্রয়োগ করার সুযোগ থাকে, অবশ্যই আর্নিকা প্রয়োগ করে, তাহলে তার অনেক কষ্ট থেকে, অনেক রকমের কষ্ট থেকে সে হয়ে যায়। এমনকি তার ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে জরায়ের ভিতরে, সেগুলো বের হয়ে যাবে। যদি যেটা শরীরের জন্য ক্ষতিকর কোন অংশ থেকে থাকে, সেটাও বের হয়ে যাবে এবং শরীর অন্যান্য কষ্টকর সেগুলাও কমে যাবে। তাহলে আসলে অনেক লক্ষণের ভিড়ে এই গুরুত্বপূর্ণ লক্ষণগুলোই কিন্তু আপনাদের জন্য নোট আকারে তৈরি করা। হ্রাস বৃদ্ধি, বৃদ্ধি কখন? বিশ্রামে, শয়নে বৃদ্ধি। কি অদ্ভুত ব্যাপার, তাই না? বিশ্রামে শয়নে তো আরাম পাওয়ার কথা, কিন্তু এর বৃদ্ধি আর্দ্র জলবায়ুতে, নড়াচড়ায়, মদ খেলে সামান্য স্পর্শে এটা বেড়ে যায় কষ্টগুলা। হ্রাস কখন হয়? উত্তাপে, শয়নে বা মাথা নিচু করে থাকলে। এই উপরেরটা শয়ন আর এটা শয়নে বা মাথা নিচু করে শয়ন করলে সেই ক্ষেত্রে তার কষ্টগুলা কমে যায়। প্রিয় উপস্থিতি, এবারে আমরা দেখব জর্জ ভিতুলকাস স্যারের জিভি কি নোটস থেকে উনি আমাদের জন্য কি উপস্থাপনায় রেখেছেন, আমরা তাই দেখবো। এবার দেখা যাচ্ছে না মনিটর?
দেখা যাচ্ছে স্যার? জিভি কিনোট অর্থাৎ জর্জ ভিতুলকার তার কিনোটস, ওনার সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না। উনি বর্তমান মডার্ন মেডিকেল সায়েন্সের শ্রেষ্ঠ একজন চিকিৎসক এবং শিক্ষক। গ্রিসে বাড়ি ওনার। উনি একটি হোমিওপ্যাথি কলেজ করেছেন, যেখানে ভর্তি হবার ন্যূনতম যোগ্যতা এমবিবিএস এ এমডি হতে হবে। এমবিবিএস, অ্যালোপ্যাথিতে এমবিবিএস এর এমডি হলে ওখানে ভর্তি হবার যোগ্যতা অর্জন করবে সে। তিনি অল্টারনেটিভ মেডিসিনের উপর নোবেল প্রাইজ পেয়েছেন 1996 সালে। তো তার বই থেকে, জিভি কিনোটস থেকে আমরা দেখব। তাহলে কিওয়ার্ডসে কি বলেছে এখানে? ইনজুরিজ উইথ ব্রুইসেস, এটাই কিওয়ার্ড। এই মানে চাবি, এই ওষুধের মূল চাবি। অর্থাৎ আঘাত সমূহ যেখানে কালচিটে দাগ পড়ে, আঘাতের সঙ্গে নীলচে বা কালচে দাগ হওয়া আর্নিকার মূল কিওয়ার্ড। পড়ে গিয়ে, ধাক্কা, মার খেয়ে যে আঘাতগুলো ব্রুইশ হয়, কালশিরে পড়ে, সেখানে প্রথমে আর্নিকার কথা আমাদের ভাবতে হবে। নিচে যে ব্রুইশের একটা আমি অর্থ লিখে দিয়েছি, ক্ষত বা কালশিটে, দেখবেন আপনারা পেজের নিচে। আচ্ছা, এবার আমরা ভূমিকাতে দেখব। ailments after injuries in the central idea of arnica, especially where we have hematomas, অর্থাৎ আঘাতের পর হওয়া যে সমস্ত রোগ আর্নিকার সেটার কেন্দ্রীয় ভাব। ailments after injuries, আঘাতের ফলে যে সমস্ত রোগ হয়, রোগের সূত্রপাত হয়, রোগ তৈরি হয়, সেটার মূল সেন্ট্রাল পজিশনে থাকে আর্নিকা, বিশেষ করে যেখানে হেমাটোমা আছে। আঘাতের পর যদি কোনো সমস্যা শুরু হয় এবং রক্ত জমাট, হেমাটোমা মানে রক্ত জমাট বাঁধা, আর্নিকা প্রধান ওষুধ। কারণ আর্নিকা আঘাতজনিত ভেতরের ক্ষতি এবং রক্ত জমাটে গভীরভাবে কাজ করে। আর্নিকা উইল অ্যাবজর্ব দ্য হেমাটোমা ইভেন আফটার ম্যানি ইয়ার্স। ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা, দেখেন, খেয়াল করেন। এখানে এই বইটির, এই জিভি বেতুলকার স্যারের এই বইটি সংযোজন করার একটি যৌক্তিক কারণ রয়েছে। আমরা অনেকে ইংরেজিতে ভয় পাই। আসলে হোমিওপ্যাথিতে যে কেন রেপার্টরিতে অনেকে ভয় পায়। আপনারা কেন রেপার্টরির বইটা কিনে নেবেন খুব দ্রুত। তো আসলে ভীতির কিছু নাই, খুবই সহজ প্রাঞ্জল ভাষায় এই ইংরেজ গুলো এইভাবে সেট করা যায়, বিশেষ করে ভিতরকার স্যারের বই। তো বাংলা বইগুলো অনেক ভালো ভালো আছে, অনেক ভালো ভালো বাংলা অনুবাদ গুলো আছে। তবে এটা আমি যৌক্তিক করেছি এই জন্য যে আমরা যে আলোচনাগুলো এতক্ষণ করলাম বাংলা ভার্সন, বিভিন্ন ইংলিশ ভার্সন বই থেকে, সেটা পৃথিবীর বর্তমান সময়ের শ্রেষ্ঠ চিকিৎসক এবং শিক্ষক ডক্টর জর্জ ভিতুলকার স্যারের আলোচনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। আমরা কি ট্র্যাকে আছি নাকি ট্র্যাক থেকে দূরে সরে গেছি? এটা আপনাদের এবং আমাদের মনের জল্পনা কল্পনার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট মাত্র। এজন্যই এই তথ্যটা আপনাদের সামনে দেওয়া। তাহলে আর্নিকা উইল অ্যাবজর্ব মানে কি? আসলে প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, তবে এটা দিই। অ্যাবজর্ব মানে একটা গ্লাস, শোষণটা কেমন? একটা গ্লাসের মধ্যে যদি আপনি একটা টিস্যু পেপার দেন, তাহলে কি হবে? টিস্যু পেপার পানিটা যেভাবে শোষণ করে নেবে না, ঠিক সেভাবেই শোষণ করে নিবে এই আর্নিকা রক্তগুলাকে। মানে শরীরকে সেই ক্যাপাবিলিটি তৈরি করে দেবে, সেই পরিবেশ তৈরি করে দেবে শোষণ করে নেবার মতো। এটা বলা হয়েছে। আর্নিকা, একটু কাইন্ডলি মিউট করেন ম্যাম। আর্নিকা বহু বছর পরেও হেমাটোমা শোষণ করবে এই রক্তগুলা। কি অদ্ভুত ব্যাপার দেখেন। পুরনো আঘাতে জমে থাকা রক্ত আর্নিকা কমাতে পারে। ক্রনিক ইনজুরি বা পুরনো কালচিটে দাগে আর্নিকা কার্যকর। We must bear in mind that arnica should not be given in open wounds which bleed. আমাদের মনে রাখতে হবে, we must bear, আমাদের অবশ্যই we must bear in mind। দেখেন কি চমৎকার ভাবে বলছে, কত ভর দিয়ে। ম্যাম প্লিজ, কার্ডটা যেন আনমিউট হয়েছে, একটু কাইন্ডলি একটু অফ করেন। হ্যাঁ, মিউট করেন। হ্যালো হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার ওই নাম নিয়ে বলেন স্যার, উনি বুঝতে পারতেছেন না যে ওনারটা যে আমি তো মনিটর দেখতে পাচ্ছি না, আমি মনিটর দেখতে পাচ্ছি না। তো আমি তো এই যে আমি তো স্ক্রিন করে করছি যে, আচ্ছা বুঝতে পারছি, আমি তো অফ করে দিতে পারি। বন্ধ করে দিতে হচ্ছে একটু।
এতবার বলা সত্ত্বেও যদি আপনাদের এটা একটু দাঁড়ান, কোথায় যেন টুলস, তাই না? না, অত দূরে তো যাওয়ার দরকার নেই। কোথায় আনমিউট আছে, কোনটা? হয়েছে এবার, তাই না? জি স্যার, হয়েছে। হুম। আচ্ছা, দেখেন কি গুরুত্বের সঙ্গে আমাদের অবশ্যই অবশ্যই মনে বহন করতে হবে বা মনে রাখতে হবে কি রক্তপাতযুক্ত খোলা ক্ষতে আর্নিকা দেওয়া উচিত নয়। অনেকেই কি করে, খোলা জায়গায় ওপেন কাটিং যে জায়গা আছে, এই ক্যালেন্ডুলা মাদার হয়তো দেওয়া যেতে পারে, সে কিন্তু এটা দেওয়া নেই। আবার অনেকে এই যে ক্যালেন্ডুলা মাদার টিংচারের কথা বললাম, আবার অনেকে ভাববেন না আমি মাদার টিংচার ব্যবহার করি। এটা নিয়ে পরে প্রশ্ন করলে আমি উত্তর দেবো, এর যৌক্তিক, এটার ব্যাখ্যা আছে কেন আমরা কেটে গেলে আমরা ক্যালেন্ডুলা মাদার টিংচারটা দিতে পারবো, কেন তার যৌক্তিক ব্যাখ্যা, অর্গান অনুযায়ী ব্যাখ্যা আছে। এটাকে ইস্যু করে আবার কাট করে আবার অন্যরকম কোন দিকে যাবেন না। আচ্ছা, তাহলে যেখানে ক্ষত খোলা এবং রক্ত পড়ছে সেখানে আর্নিকা ব্যবহার নিষিদ্ধ। অনেকে বাহ্যিকভাবে ব্যবহার করে, সেটির কথা বলা হচ্ছে। আর্নিকা রক্ত প্রবাহ বাড়ায়, তাই ব্লিডিং উন্ডে ক্ষতি হতে পারে। The patient does not want to be approached to touch because of the fear of being hurt. রোগী আঘাত পাবার ভয়ে কারো কাছে আসা বা স্পর্শ করা চায় না। রোগী মনে করে ছোঁয়া মানেই ব্যথা বাড়বে, স্পর্শকাতরতা তার আছে। অর্থাৎ শারীরিক আঘাতের স্মৃতি মানসিক ভয় রূপ নেয় তার। হিপারসালভ দেখেন না, হিপারসালভে যদি কারো ফোড়া হয় কিংবা কানে ব্যথা হয়, আপনি হাত দিবেন, হাত 1 ফিট দূরে থেকে বলবো ওরে বাপরে আমার কানে হাত দেও না। 6 ইঞ্চি দূরে থেকে হাত বোলালে মনে তার ব্যথা লাগে। এই আর্নিকার ক্ষেত্রেও তাই। আর্নিকা এবং হিপারসালফারের এই স্পর্শকাতরতা ঠিক একই রকম, অন্যান্য ক্ষেত্রে পার্থক্য আছে। We meet this in women who cannot have sexual intolerance due to their fear of penetration. অর্থাৎ অনুপ্রবেশের ভয়ের কারণে কিছু নারী সহবাস করতে পারে না, তাদের কষ্ট হবে সহবাস করার ক্ষেত্রে, এই ভয়গুলো তৈরি হয় তার। মানে পূর্বের কোন ব্যথার অভিজ্ঞতা থেকে তার এই এখানে এটার মূল কারণ হিসেবে দেখানো হয়েছে আর কি। তার কষ্ট হবে, এইভাবে ব্যথা হতে পারে, এই জন্য সে এটা করতে চায় না, সেখানে স্পর্শকাতরতা থাকে। আমরা মেন্টাল স্টেট এবার দেখব, ভূমিকা পড়লাম। এবার মেন্টাল স্টেট, মানসিক লক্ষণে দেখব। ফিয়ার অফ আদার্স অ্যাপ্রোচিং দেম বিং টাচড, অর্থাৎ ফিয়ার ভয় কিসের, অন্যের কাছে আসা বা স্পর্শ করার ভয়। রোগী কাউকে নিজের কাছে সহ্য করতে পারে না। আপনি দাঁড়িয়ে আছেন কোনো, আপনি বারান্দায় দাঁড়িয়ে আছেন কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, আশপাশ দিয়ে ছেলেপেলে খেলছে, আপনি 10 ফিট দূরে দিয়ে, বল 10 ফিট দূরে দিয়ে গেল, 5 ফিট দূরে দিয়ে গেল, আপনি ভাববেন যে আপনার হাঁটুতেই মনে লাগছে, এমনটা মনে করে। হেই, এতই ভয় পাই স্পর্শের। কোন ছেলে পাশ দিয়ে দৌড়ালো, ভাবলেন যে আপনার ওই যে জায়গায় কাটা আছে, যে জায়গায় ব্যথা আছে, সেই জায়গায় দিয়ে মনে হয়, এত স্পর্শকাতর থাকে, মানে ভেতরে ভেতরে নিজেকে ভঙ্গুর এবং আহত মনে করে। ফিয়ার অফ সাডেন ডেথ, আকস্মিক মৃত্যুর ভয়, হঠাৎ মৃত্যুর ভয় করে সে, যে কোনো মুহূর্তে মারা যাবে এই আশঙ্কা সে আতঙ্কগ্রস্ত থাকে। শক বা গুরুতর আঘাতের পরে এই ভয় দেখা যায় বিশেষ করে। সেজ হি ইজ ওয়েল ওয়েন ভেরি সিক, সেন্ডস দ্য ডক্টর হোম, খুব অসুস্থ হয়েও বলে সে ভালো আছে এবং ডাক্তারকে বাড়ি পাঠায়। রোগী নিজের অসুস্থতা অস্বীকার করে। আর্নিকার একটা ক্লাসিক মেন্টাল ডেনিয়াল সিমটম বলা যেতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সে অসুস্থ, আপনি জিজ্ঞেস করছেন যে আপনি কেমন আছেন, ভালো আছি, অথচ সে হাত পা ব্যান্ডেজ পড়ে আছে, কাতর আছে, তারপরে সে ভালো আছে। এটা একটা অদ্ভুত লক্ষণ, অদ্ভুত লক্ষণ। অন্য কোন ওষুধে এই লক্ষণটি নেই। Answer a question, then returns quickly to stupor or falls asleep when answering. প্রশ্নের উত্তর দিয়ে আবার দ্রুত জ্বর অথবা ঘুমে চলে যায়। কথা বলার শক্তি ধরতে পারে না। মাথার আঘাত বা গভীর শকের ইঙ্গিত এগুলা আসলে বোঝায় তার। অসুস্থ, অচেতন, আপনি প্রশ্ন করলেন, আবার সঠিক উত্তর দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। ফিয়ার অফ penetration bring on fear of coercion in women.
এই যে অনুপ্রবেশের ভয় নারীদের মধ্যে সহবাসের ভয় সৃষ্টি করে, যেটা আগে বলা হলো, এটা fear that high walls and building will fall upon him, উঁচু উঁচু দেয়াল ভবন তার উপর ভেঙে পড়বে এই ভয় থাকে। মানে বড় কাঠামোর নিচে নিজেকে অসুরক্ষিত মনে করা, গভীর ট্রমা বা নিরাপত্তাহীনতার প্রতিফলন হিসেবে তার মনে এমনটি মনে হয়। বলেন তো, রাস্তা দিয়ে চলতে গেলে মনে হয় উঁচু দালান কোঠা আমার মাথার উপর ভেঙে পড়বে, গাছের ডালগুলো ভেঙে পড়বে, এই জন্য সে খুব সন্তর্পণে। কি ওষুধ আছে এটা? আর্জেন্টাইন স্যার। থ্যাংক ইউ। আর্জেন্টাইন ওষুধ, যেটি গত দিনে দুইটি ক্লাসে কিন্তু আলোচনা করা হয়েছে। এগুলাই কিন্তু অদ্ভুত অসাধারণ লক্ষণ। আচ্ছা, গেল এই পেজ। এবার নেক্সট পেজ, ফিজিক্যাল স্টেটে আমরা দেখবো। মেন্টাল স্টেটে আমরা পেলাম, ফিজিক্যাল স্টেটে দেখবো এলিমেন্টস ফ্রম ইনজুরি ইভেন আফটার ইয়ার, শক ফ্রম ইনজুরি, আঘাত থেকে সৃষ্ট রোগ, এমনকি বহু বছর পরেও আঘাতজনিত শক, পুরনো বা নতুন আঘাতের পর শুরু হওয়া সব ধরনের সমস্যা। অর্থাৎ আঘাতের স্মৃতি শরীরে থেকেই যায়, বহু বছর পরেও আর্নিকার দরকার হতে পারে। সেটা 40 বছর 50 বছর আগেও হতে পারে, 10 বছর আগেও হতে পারে। সেই আঘাতের কাজও আর্নিকা সন্তর্পণে সেটা এগিয়ে নিয়ে যাবে উন্নতির দিকে। এত চমৎকার একটি মেডিসিন। আফটার ইনজুরিজ উইথ ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, নট আফটার লেজারেটিং অফ স্কিন অর ওপেন উন্ডস। অর্থাৎ ভোঁতা বস্তু, ব্লান্ট মানে ভোঁতা, দেখেন সরি এই পৃষ্ঠার শেষে দেখেন ব্লান্ট মানে ভোঁতা, ভোঁতা বস্তুর দ্বারা আঘাতের পরে মানে ত্বক কেটে যাওয়া বা খোলা ক্ষত নয়। ভোঁতা বস্তু দিলে কিন্তু ওইভাবে কেটে বা ছেড়ে যায় না। ধাক্কা, পড়ে যাওয়া বা চাপ লেগে আঘাত লাগা, কিন্তু কাটা ক্ষত নয়। অর্থাৎ আর্নিকা ব্লান্ট ট্রমার জন্য ব্লিডিং ওপেন উন্ডে নয়। হেড ইনজুরি উইথ স্ট্রেন হেমাটোমা, আবিধানিক অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে মাথায় আঘাতের সঙ্গে মস্কানো, টান টান এবং হেমাটোমা, অর্থাৎ মাথায় ধাক্কা লেগে ফুলে যাওয়া, রক্ত জমাট বা টান ধরা, এরকম ব্যথার ক্ষেত্রে আর্নিকা প্রধান একটি ওষুধ। আফটার স্ট্রেন্স কনকাশন, টুথ ফিলিং, মস্কানো ব্যথা, টান ব্যথা, কনকাশন বা দাঁত ভর্তি করার পরে এমন, অর্থাৎ হালকা থেকে মাঝারি আঘাতের পর সৃষ্ট ব্যথা এবং অস্বস্তি থেকে, এবং ডেন্টাল প্রসিডিউর বা মাইনর ট্রমার পর আর্নিকা খুব কার্যকরী। অর্থাৎ দাঁতের কোনো ইনজুরি, দাঁত উঠানোর পরে রক্তপাত হলে সেক্ষেত্রে বেশ কিছু মেডিসিনের কথা বলা আছে, সেক্ষেত্রে আর্নিকা একটি চমৎকার একটি ওষুধ। ব্লুনেস অফ দ্য স্কিন, এক্সট্রা ভ্যাজিশন অফ ব্লাড, এই যে এক্সট্রা ভ্যাজিশন অফ ব্লাড, এটা ওই যে ক্যাপিলারিস এর ক্ষেত্রে যেটা আলোচনা করলাম, ত্বক নীলচা হওয়া, রক্তনালী থেকে রক্ত বেরিয়ে যাওয়া, কালশিটে দাগ বা ভেতরে রক্ত ছড়িয়ে পড়া, এই যে যেটা আমি স্ট্রোকের ব্যাপারে যেটা ব্যাখ্যা দিলাম সেই বিষয়ে, বা ব্রুইশিং এবং হেমাটোমা আর্নিকার খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। হেমাটোমাস অর্থাৎ রক্ত জমাট, আঘাতের পর চামড়ার নিচে জমে থাকা রক্ত, নতুন বা পুরাতন দুই ক্ষেত্রে এটা হয়, যত পুরাতনই হোক না কেন। সোর ব্রুইসড ফিলিং, ব্যথাযুক্ত কালশিটে লাগার অনুভূতি, অর্থাৎ শরীরে এমন লাগে যেন কেউ মারধর করেছে, পিটিয়েছে, যেটা স্পর্শকাতর। আর্নিকাই এক্ষেত্রে প্রথম ভাবতে হবে। দ্য পেইন অফ দ্য হেড ইজ সাচ দ্যাট দ্য পিলো ফিলস টু হার্ড, মাথার ব্যথা এমন যে বালিশও শক্ত লাগে। অর্থাৎ শুধু মাথার ব্যথা না, যদি এমন হয় শরীরের ব্যথাও, তাও মনে হয় যে পালকের উপর শুয়ে দিলেও মনে হয় যে বিছানা শক্ত মনে হয়, এটাই বলা হচ্ছে আর কি। সিমেট্রিক্যাল ইরাপশনস, অর্থাৎ এইটার অর্থটা হলো প্রতিসম উদ্ভেদ। প্রতিসম মানে এটা কি? শরীরের দুই পাশে একরকম ফুসকুড়ি, দুই পাশে, দুই গালে হতে পারে, দুই মানে পাজরে হতে পারে, এরকম বলা হয়েছে।
এটাকে সিস্টেমেটিক ইনভলভমেন্টও বোঝায়, অর্থাৎ শরীরের দুই পাশে একই রকম ফুসকুড়ি হতে পারে। এটা আর্নিকার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। ইরাকটেশন এন্ড ফ্ল্যাটুস হ্যাভ দ্য স্মেল অফ স্পয়েলড এগস। ইরাকটেশন মানে কি? ঢেকুর, এবং ফ্ল্যাটুস মানে বায়ু, বায়ু নিঃসরণ, মলদার দিয়ে বায়ু নিঃসরণ, এই দুইটায় পচা ডিমের মতো গন্ধ, পচা ডিমের মতো এই দুইটাতে। হজমের গোলমালে বিশেষ করে এই দুর্গন্ধযুক্ত গ্যাস পাস হয়। অ্যাপোপ্লেক্সি, হার্ট ইনফ্রাকশন, অর্থাৎ পক্ষাঘাত, হৃদযন্ত্রের রক্তনালী বন্ধ হওয়া, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের পরবর্তী অবস্থা, যেটা আগেই আলোচনা করা হয়েছে। অর্থাৎ শক এবং ভাস্কুলার ট্রমাতে আর্নিকা চমৎকার কাজ করে। তাহলে ভূমিকা কিওয়ার্ড গেল, ইন্ট্রোডাকশন গেল, মেন্টাল এবং ফিজিক্যাল স্টেট আমরা আলোচনা দেখলাম জিবি ভেতুরকাস স্যারের জিবি কিনোটস থেকে। এবার মডালিটিস এর ক্ষেত্রে আমরা দেখবো যে অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে যার মোশন অফ এফেক্টেড পার্ট, এক্সারশন, টাচ, অর্থাৎ যার মানে ঝাঁকুনি, আক্রান্ত অংশ নড়াচড়া করলে পরিশ্রম এবং স্পর্শে বাড়ায়, অর্থাৎ নড়াচড়া বা ছোঁয়াতে ব্যথা বেড়ে যায়, স্পর্শকাতরতা এবং অস্থিরতা, এটা বুঝতে হবে। অ্যামেলিওরেশন অর্থাৎ উপশম, কোল্ড বাদিং, লাইং, রাবিং। কোল্ড বাদিং মানে ঠান্ডা পানিতে গোসল করলে বা স্নান করলে, শুয়ে থাকলে, এবং রাবিং মানে ঘর্ষণ করলে, যেটা গরম হয়ে যাবে, উত্তাপে উপশম হয়। উত্তাপ উপশম অনেক ওষুধ আছে, ম্যাক পচে আছে, হাইপেরিকামে, আর্নিকাতে, রাস্টক্সে, অনেক ওষুধে আছে উত্তাপে উপশম। অর্থাৎ বিশ্রাম এবং হালকা মালিশ করলে আরাম পাওয়া যায়। আর্নিকা রোগী ঘষতে পছন্দ করে, এটা একটা কিনোট কিন্তু। আর্নিকা রোগী ঘর্ষণ করলে ভালো বোধ করে, কিন্তু ফসফরাসের রোগী সারা শরীরে হাত বুলিয়ে দিলে আরাম বোধ করে। তাহলে অ্যাভারশনটা কি? অ্যাভারশন ব্র্যান্ডি, স্যুপ, সাইট অফ ফুড, অর্থাৎ ব্র্যান্ডি মানে এক ধরনের মদ, স্যুপ এবং খাবারের দিকে তাকানোকেই তাদের অনীহা বোধ হয়। ক্ষুধা আছে খাবারের প্রতি, তবু প্রচন্ড অরুচি। শক বা আঘাতের পর বিশেষ করে অ্যাপেটাইট কমে যায়, ক্ষুধাটা তার কমে যায়। এই ছিল জিবি কিনোটস থেকে আমার নেওয়া আপনাদের জন্য উপস্থাপনা। প্রিয় উপস্থিতি, এবারে আমরা এই যে দুইটা দিন আমরা আলোচনা করলাম আর্নিকা মন্টানা ওষুধটা, প্রায় 1 ঘন্টার মতো আলোচনা হলো। এবার আমরা ফিনিশিং এ যাব, অর্থাৎ এতগুলা অলক্ষণকে আমাদের মনে রাখা সম্ভব? প্রায় অসম্ভব। এটি একটি মহাসমুদ্র, আমাদের স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগোতে হবে। সেক্ষেত্রে আমরা এবার সংক্ষিপ্ত কয়েকটি লক্ষণ নিয়ে দেখব, যে লক্ষণগুলো আমাদের প্রায় মনে রাখা উচিত। যে কোনো ধরনের শারীরিক আঘাত বা আঘাতের কারণে রোগের উৎপত্তি, সেটা যত আগেই হোক, যেখানেই হোক, যেভাবেই হোক। সর্বাঙ্গে থ্যাতলানো ব্যথা, ভোঁতা কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হলে। বিছানা শক্ত মনে হওয়া, বিছানা নরম হলেও তার শক্ত মনে হয়। এরপরে চর্মের নিচে কালছিরা দাগ বা কালশিটে দাগ। চরম অসুস্থ হওয়া সত্ত্বেও বলে আমি ভালো আছি, অসাধারণ অদ্ভুত লক্ষণ। অজ্ঞানের মতো অবস্থায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ঝিমিয়ে পড়ে, আবার অজ্ঞান হয়ে পড়ে। ভীরু কিন্তু একাকী থাকতে চায়, এটাও একটা অদ্ভুত লক্ষণ, তাই না? ভীরুরা তো একা থাকতে চায় না। লাইকোপোডিয়াম ভীরু, কিন্তু একা থাকতে চায়, কিন্তু আবার সে একটু কাপুরুষ টাইপের লাইকোপোডিয়াম, হ্যাঁ, কিন্তু সে একা একা যে থাকবে, কেউ যদি কোনো বিপদ হয়, সে তো ভীরু, বিপদ হলে তখন কি হবে, এই জন্য মনে করে আশপাশে 2-1 জন থাকলে ভালো বোধ হয়। এটা লাইকোপোডিয়ামের। এছাড়া পালসেটিলা, কোস্টিকাম, ফসফরাস, এগুলো তো প্রচন্ড ভীতু ওষুধ, সাইলিশিয়া। কিন্তু এটা ভীরু, কিন্তু একা থাকতে চায়, এটা একটা অদ্ভুত লক্ষণ। যদিও শরীরের উপরের অংশ গরম, কিন্তু নাকের ডগা ঠান্ডা। উপরের অংশ গরম, নাকের ডগা ঠান্ডা, গুরুতর অসুস্থ অবস্থা। এটা নোট দিস পয়েন্ট প্লিজ। তবে একই সময় নাকের এক পাশে ঠান্ডা, অপর পাশে গরম, শরীরের নিচের অংশ ঠান্ডা। রোগী মনে করে তার গলার ভিতরে খাদ্য আটকে আছে। পান করার সময় গলার মধ্যে গড়গড় শব্দ হয়। গলার ভিতর তিক্ত স্বাদের শ্লেষ্মা জন্মে। মাসিকের সময় গলায় ব্যথা হয়। টক খাবার প্রতি খুবই আকাঙ্ক্ষা করে, টক। এই ছিল মোটামুটি আর্নিকা মন্টানা সম্পর্কে আপনাদের সামনে আমার 2 দিনের ক্লাস ব্যাপী উপস্থাপনা। প্রিয় উপস্থিতি,
স্যার একটা প্রশ্ন করতে পারি? করবেন তাহলে আশা করি